ধানসিঁড়ি ইউটিউব চ্যানেলে গল্প পাঠের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প। গল্পের নাম লক্ষ্মী আচার্যের গল্প। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। হরিহরডাঙ্গার চর, একদিকে নাড়ুগ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের উপরে মরা ঘাট, অর্থাৎ হরিহরডাঙ্গার চর। তবে হরিহরডাঙ্গা কেউ বলে না, বলে হরার ডাঙ্গা। সেই হরার ডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন আর ফিরে আসতেন প্রায় মাঝ রাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে কেন গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে দৃশ্য। ছায়া ছায়া, কালো কালো, কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্য নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমনি, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি হবেন, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি, রক্ত বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাড়ালের হাড়, শকুনের হাড়, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি, কপালে ডক করতে তেল সিঁদুর লম্বা করে টানা, মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটি নেশায় ঢুলু ঢুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলেই, বলতো, বাবারে, সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যকে দেখলে ভয় বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাও হার মানতে আচার্যের কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যের। তাদের মনে বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যের নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর কাছে ঘেঁষবে না। সেবার নাড়ুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয়, এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যকে ধরল। আচার্য তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোকে দুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্যি, আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ব। আচার্য বললেন, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি।
পাপ করবি তোরা, আর মায়ের কাছে হত্যে দেব আমি? পঞ্চা বাগদি বলল, আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। আচার্যি বললেন, অমাবস্যা কবে? আজ্ঞে, তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসেব করে বললেন, পুজো বারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকালে মহা ধুমধাম করে হরারডাঙ্গার চটানে শ্মশান কালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্য এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে, তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল, সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধ পড়া একটা হাত আচার্যের হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্য সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড় করে কি সব মন্ত্র পাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও। আর যার যার বাড়িতে রোগী আছে তারা এই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও। তারপর বললেন, তোমরা এখনই কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত। এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছটছট করে একটা ডাল পাতা জোরে নাড়িয়ে দেওয়া হলো। আচার্য বললেন, এই ঝাঁটা নে, মায়ের আদেশ, গ্রাম থেকে ছেটিয়ে সব রোগ এক্ষুনি তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধ পোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যের হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্য বললেন, এবার আমি যাব, বলে একটা শাক হাতে নিয়ে জোরে ফোঁ দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্যি। আচার্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না। যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যের কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নাড়ু গ্রামে আর কখনো কারো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যের ভাই গোবর্ধন আচার্য একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটির ওপর বসে আছেন প্রভু। ভয় বুক শুকিয়ে গেল গোবর্ধনের, অথচ যাওয়ার এই একটিমাত্রই পথ তার। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো, পথ ছাড়ুন গো মশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শোনে? উত্তর এলো, তোর হাতে কি? বিয়ে বাড়ি খেতে গিয়েছিলাম, লুচি মিষ্টি মাছ এসব আছে, ওগুলো রেখে যা। আজ্ঞে, আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি। সে তো এখন শ্মশানে বসে জপ করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা যে বলেছে, রাত ভিতে পথে কেউ কিছু চাইলে দিবি না। বলুক আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেবো, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞেস করে তারপর দেবো। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামল। তারপর
আল পেরিয়ে কুলিতে উঠতে যাবে এমন সময় দেখল মস্ত একটা বাঁশ ঝাড় শটান শুয়ে আছে রাস্তার উপর। মহা বিপত্তি, কোনো রকমেই যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চলো। তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে যাব না। তবে পথ ছাড়। জানা তুই কি করে যাব? রাস্তার উপর এভাবে বাঁশ ঝাড় শুয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে? ও তো ঝড়ে পড়ে গেছে। কোথায় ঝড়? আজ সারাদিন ধরে অসহ্য গুমোট চলছে, পাতা নড়েনি গাছপালার। আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওঠ শিগগিরি। ওর তলা দিয়ে গলে যা, তা না তুই? ওর তলা দিয়ে গলে যা না তুই? তাহলে আমাকে টিপে মারবার সুবিধা হয় না? না রে, কিছু করব না। তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না। পথ পরিষ্কার না করলে আমি যাবই না। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়ল সেখানে। বসে বসে মা মহাকালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙ্গার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এক্ষুনি হার্ট ফেল করবে বুঝি। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই, আমাদের আচার্য পাঠিয়েছে বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস তোর না? আচার্য আজ 12টা বাজাবে তোর। শিগগির গাছ তোল, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল তখন। গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভেতর 3 ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আউ আউ আর খ্যাঁ খ্যাঁ শব্দ কানে এলো। আলাদপুরের একটা লোককে ভূতে ধরল একবার। ভূতটা ভারী বেয়াড়া। সব ওঝা হার মানল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করল লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতুব্বর গোছের 2জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে। আচার্য তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস, আর একজনের নাম কেষ্ট দাস। আচার্য বললেন, কি ব্যাপার ভজহরি, এমন অসময়? মুশকিল হয়েছে আচার্য মশাই। কেন কেন? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে। বড্ড বেয়ারা ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হার মেনেছে তার কাছে। এখন একমাত্র ভরসা আপনি। আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাব বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদের কি ধরে? কই আমাকে ধরে না? কি যে বলেন আচার্য, আপনি হলেন গুণিনের সেরা গুণী। ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। আচার্য হেসে বললেন, চল চল দেখি কিরকম ভূত ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস, না হলে আর একটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্য চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছা মাত্রই গায়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত ছাড়ানো দেখতে হবে বইকি। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে বহু লোক জুটল। আচার্যের ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক। আচার্য রোগী দেখলেন। রোগীর চোখে মুখে ভাব দেখে বললেন, এই হুঁটা বলাটা আচার্যের বৈশিষ্ট্য।
কোনো জটিলতা দেখলেই তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। বলে আচার্য বললেন, দাও দুটি সর্ষে চোয়া আর গুটি কতক প্যাকাটি দাও। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুইয়ে প্যাকাটি ভেঙে আচার্যকে এগিয়ে দিল। আচার্য ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চোয়া ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথায়? রোগী তখন বাবা রে মা রে। তারপর প্যাকাঠির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোয় ফু দিয়ে মুখে ধোয়া দিলেন আচার্য। রোগী তো এক কাটা ছাগলের মতো ধরফর করতে লাগলো তখন। ওরে, তোর দুটি পায়ে পড়ি, আমায় অমন করিস নে, আমি এক্ষুনি ওকে ছেড়ে যাচ্ছি। আচার্য বললেন, তা তো যাবে রে বেটা, কিন্তু ধরেছিলি কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গো গো করে। আচার্য বললেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিলি কেন? ও কেন আমার গায়ে মাছ ধোয়ার জল ছুঁড়ে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাদতলাতে দাঁড়িয়েছিলাম। কেন তুই ওদের ছাদতলাতে ছিলিস? ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে ফেলেছে? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে। কেন? বেশ করেছে, ফেলেছে। তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? বারে, আমি কি ওকে দেখেছি? ওদের ছাঁচতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে না দেখতে পেয়ে তোর গায়ে জল ফেলেছে বলে তুই ওকে ধরলি? রোগী তখন প্যাচে পড়ে চুপ হয়ে যায়। আচার্য বললেন, তার মানে ইচ্ছে করে ওকে ধরবি বলেই ওর জল তুই গা পেতে নিয়েছিস? না, তা কেন? আচার্য গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? মজুমদার ঈশান কোণে। এই গ্রামের কাছাকাছি আমি থাকি। তুই জানতিস না? জানতুম। তাহলে কেন ধরেছিস বল? তোর গ্রামের লোককে তো ধরেনি আচার্য। ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কিনা বল? ছেড়ে দেবো, সত্যি ছেড়ে দেব। ছেড়ে দেব নয়, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, তোকে এক্ষুনি ছাড়তে হবে, এক্ষুনি। হ্যাঁ। অবাক কাণ্ড! যে লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যকে প্রণাম করে উঠে বসল। সকলে জয়ধ্বনি করল আচার্যের। বলল, বাবা, এ কি জাতার লোক! মনে করো ভূতে আচার্যের পালকি বয়। কত ভূত জব্দ হলো, তো এই বেটা কোন ছাড়? ও, এ যে ভেলকি দেখলুম রে ভাই, বলে যে যার চলে গেল। আচার্য নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকের আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস, সেই দাস আবার এলো। এসে হাত জোর করে বলল, পেন্নাম হই আচার্য মশাই। আচার্য তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই, আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্য। আবার এসেছে? এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্য ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়। আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কোঁচকে যায়। দারুণ দেখায়। আচার্য বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে। বলল, কি হবে আচার্য মশাই? কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্য মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে।
আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্য ভূতের ঠ্যাটামো দেখে চটে যান। যাবিনি বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও ৮০-র উপরে বয়স তো হলো। মন্ত্রশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কিভাবে? এই বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে ভালো লাগে কারো? শেষে একদিন রেগে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। এরপর রোগীর বাড়ির লোকদের বললেন, দেখ, আজ আর আমি যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যে সময় যাই, কাল তার চেয়ে আগেই আমি যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি। এই কথাটা রোগী যেন কোনো রকমে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্ট দাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্যি ঠিক দুপুর বেলায় চলে আসলেন ভূত ছাড়াতে। আলাদপুরে পৌঁছে আচার্যি করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পরে সেই বাড়িটার চারপাশের গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যকে দেখেই আঁতকে উঠল। তার পেটের পেলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে উঠল সে। কিন্তু সে মাত্র ক্ষণিকের লক্ষ্য, পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করল আচার্যকে। অতি কষ্টে চি চি করে বলল, মরে গেলুম আচার্য মশাই, আর তো পারি না। এইমাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমায়। আচার্য বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এক্ষুনি এসে ধরবে ও তোমাকে। আচার্যের কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী, চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? এত লোকের ওলা ওঠা হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি যে আমাকে তাড়াবার জন্য এমন উঠে পড়ে লেগেছিস? আচার্য বজ্র গম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলাম, কেন তুই গণ্ডি দিলি? আজ আজ তোর শ্রাদ্ধ করব বলে গণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তোবা গালাগালি করলো আচার্যকে। আচার্যি রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার কেন ধরলি? আর কোথাও উত্তর নেই রোগীর মুখে। আচার্য এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বের করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী, ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্যি? শিবু চারালের জামাই বিশুর করটি ওটা, ও যে আমি চিনি। বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে, তা সে মরা কেউ পড়াতে দিল না। গায়ের লোকেরা বলল, কলার মাঞ্জাসে করে একটি খালের জলে ভাসিয়ে দাও। সে মরা বাবুর মায়ের খালে ভেসে ঠেকলো গিয়ে হারার ডাঙ্গার চটানে। শেয়াল কুকুরে ছেঁড়াছিড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পূজা করে পচালি, তারপর তো চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন, বললেন, দেখেছিস তো ওতে কি রে আচার্যি? ৭ নক্ষত্রের জল। আচার্যি মরার মাথার খুলিতে ৭ নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বীর বীর করে কি সব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাপরে মারে করে উঠল, ওরে আমার ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ি আচার্যি, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে। তোকে আজ ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল, দেখ আচার্যি,
মুখ সামলে কথা বলবি। আমাকে তুই যা তা মনে করিস নি। এককালে আমি মস্ত পণ্ডিত ছিলুম, আজ কর্মদোষে প্রেত জনি পেয়েছি, তাই যা বললি তা আর কোনোদিন বলবি না। বেশ করব, বলবো। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এই রকম ছ্যাঁচড়ামো করে? খবরদার বলছি, আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ, বলবো। তুই সত্যিই পণ্ডিত কি অকাট বক্ষ তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্যি একটু সময় কি যেন ভাবলেন, তারপর বললেন, বল থেকে হরধনু কে ভেঙেছিল? তোর মরা বাবা ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না। আমায় এবারের মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্যু, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্য বললেন, বেশ, তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরো গালাগালি দেবো। একান্তই বলাবি তো তাহলে? হ্যাঁ, তবে শোন, সীতার পতির যে নাম, দশরথের বড় ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাস না আচার্যি। ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি তিন সত্যি বলছি, আর কখনো এর ত্রিসীমানায় আসবো না। এবার আমায় ছেড়ে দে, যা, দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস তুই, বল? এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না। আমার শরীর বড় দুর্বল, আমায় অন্য কিছু করতে বল আচার্যি। তবে এই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, ওই পাকুর গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা তবে। তা যাচ্ছি, মুন্ডি মুছে দে। আচার্যি গণ্ডি কেটে দিলেন। তারপর সকলকে বললেন, পাকুর গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে। কেননা ভূতে ধরা লোকেরা গা থেকে ভূত যদি ছেড়ে যায়, তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হলে মৃত্যু হতে পারে। রোজার বাবারও তখন আর করবার কিছু থাকে না। যা হোক, রোগী যখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো, তারপর সেইভাবেই টলতে টলতে কুলি ধরে পাকুর গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুর তলায় যাবা মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মরমর করে ভেঙে পড়ল গাছতলায়। আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া! যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্যে উড়ে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধরে ফেলল রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে ধরে নিয়ে এলো তাকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যের কৃপায় সে যাত্রা বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যের ধন্যে ধন্যে পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আর বহু ঘটনায় সাফল্য লাভ করেছে লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করতে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মাময়ী করেছে। আমি কি করেছি রে? আমায় তোষামত করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমি বড় না? কাজেই আচার্যের কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্য গুণীন মানুষ তো, দিন রাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হরিহর ডাঙ্গার চটানে। সেখানে একদল ভূত এসে জমত, কালো কালো ছায়া ছায়া ভূতরা।
আলোর রেখার মতো কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো, শ্মশানের থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যের গাঁজার কলকেটা এগিয়ে দিয়ে বলতো, এটা ঠিক করে সেজে দেই। অমনি একজন সেটা হাত নিয়ে সাজতে বসতো, থেকে ফু দিয়ে আগুন বের করে ধরাতো, তারপর বলতো, এই নে খা, একটু পেশাদ আমাদেরকে দিস আচার্যি। আচার্যি একটি টান দিয়ে ভূতদের হাতে তুলে দিতেন সেই কলকেটা, তারপর সেটা হাতে হাতে ধরত। আড়ালে আবডালে লুকিয়ে এ দৃশ্য যারা দেখত তারা এসে গল্প করত অন্যদের কাছে। সকল অবাক হয়ে যেত শুনে, চোখ দুটি বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠত। প্যাচোয় পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে বাঁচে কখনো? খবর গেল আচার্যের কাছে। বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরল আচার্যের। দয়া করুন আচার্য মশাই। দয়া তো করেছে রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে, ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবেই তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরার ডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারেই আসতেই কে যেন বলল, তুই ওখানে বস মা, ছেলেটাকে দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে, ছেলেটাকে দে। ছেলের মা তো অবাক, কাউকেই তো দেখতে পাচ্ছে না, দেবে কাকেই? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে যাচ্ছি। ছেলেটাকে তো তুলে ধরল মা। অমনি কোথা হতে দুটো হাত এসে নিয়ে গেল ছেলেটিকে। লক্ষ্মী আচার্য শ্মশানে ছিলেন, সেই হাত দুটি ছেলেটাকে নিয়ে আচার্যের পায়ের কাছে নামিয়ে রাখল। আচার্য বললেন, এখানে রাখলি কেন? শয়ের উপর শুয়ে দিয়ায়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠে বলল, না না না, আতুরের ছেলে, ওকে শয়ের উপরে শোয়াবেন না আচার্য মশাই, কচি গা, বড্ড লাগবে। আচার্য গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্য বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা শয়ের উপর থেকে আয় ওকে নিয়ে। অমনি সেই হাত দুটি ছেলেটিকে তুলে নিয়ে রেখে এলো শয়ের উপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডেলা একটা, কখনো লাল কখনো নীল কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাতে যখন শেষ হয়ে আসছে, আচার্য তখন ছেলের মাকে বললেন, যা, এবার তোর ছেলে নিয়ে তুই চলে যা ঘরে। মা তো আনন্দে লাফিয়ে উঠল। হুম, উঠো না, বসো, বলে শয়ের দিকে তাকিয়ে ছেলেকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি করে? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্য ভেলকিতে সব কিছু সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এলো, মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্য বললেন, যা, খুব বেঁচে গেছো এই যাত্রা, আর কোনো ভয় নেই, সাবধানে রাখিস। কাল একটা মাদুলি করে দেবো, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যের যশের ধারা ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এইভাবেই দিন যায়। একদিন আচার্যি যখন হরার ডাঙায় যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুণিন। গুণিন তখন নেশায় চুর, কে রে? আচ্ছা, তুই এত সাহস পেলে কোত্থেকে রে? কেন? আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুণিন, তোর মতো সাহসী লোক একজন দেখিনি আমরা। আচ্ছা, তোর কি কোনো কিছুই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না,
তোরা দেখছি ভূত তো ভূত, ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াই। তা বটে, তা বটে, কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এ কথা জিজ্ঞেস করছিস যে? না, মতলব আর কি, হাজার হলো তুই আমাদের মনিব, তাই জিজ্ঞেস করছিলাম যদি তোর কোনো কিছুর ভয় ডর থাকে তবে সে ভয়টা আমরা ভেঙে দেবো, এই আর কি। এই কথা রোজই হয়। আচার্য বলেন তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুনিন। আচার্য বলল, আমি কাউকেই ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না। ভূতেরা চুপ হয়ে যায়। অন্য দিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যের পালকি বয়ে আনছিল। আচার্য সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তা সত্ত্বেও সেই বৃষ্টিতে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেই দিনও ভূতেরা বলল, বল না গুনিন, তোর কিসের ভয়? আচার্য বললেন, ভয় আবার কিসের? বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারিদিকে ঘুরিয়ে আচার্য বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনব। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে 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 কি বল না। শ্মশানে নামবার মুখে যে শেওড়া গাছটা আছে দেখছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শেওড়া গাছের ডাল থেকে একটা হুট ট্যাটারু পাখি ডেকে ওঠে, ডাকে, রোজ ডাকে। ওই পাখিটা যখন আচমকে ডেকে ওঠে তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এই যা, আমি কিছু নয়। হে, এই কথা? তা আমাদের আগে বলিস নে কেন গুনিন? দেখ না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে, একেবারে খতম করে দে বেটাকে। সে কথা আবার বলতে কিছুক্ষণ পরই হারার ডাঙায় সে গেল, আর চরের ঢালে শ্মশানে নামার মুখেই বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘুটঘুটে অন্ধকারে বন বাদারের ভেতর থেকে পাখিটা বিকট স্বরে ডেকে উঠল। সেদিনও হু 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 ট্যাটা ট্যা। চমকে উঠলেন গুনিন, আর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেয়াশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখির স্বর নকল করে, হু হু হুট ট্যাটা ট্যা, হুট ট্যাটা হুট ট্যাটা। শুধু তাই নয়, আশপাশ থেকে চারিদিকে থেকে তখন সে কি হাসি, হো 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 হা হা হা, আর আর্তনাদ, আ আ আ আ আ। শ্মশানেই স থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো হয়ে উঠল। গুনিন বুঝতে পারল আজ আর তার নিস্তার নেই। নেশার ঘোর কেটে গেছে তখন। বুক ঠিপ ঠিপ করছে ভয়ে। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি অসহ্য যন্ত্রণা। কোমরের অস্থিসন্ধিটাও ভেঙে গেল নাকি। বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধহয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্য দেখতে পেলেন দুটো আধ পোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছে।